বেনজির আহমেদের আরো অনেক, অনেক সম্পদের খোঁজ পাওয়া গিয়েছে এবং বাংলাদেশের ভেতরেই পাওয়া গিয়েছে। গোপালগঞ্জে পাওয়া গিয়েছে। ঢাকা শহরের গুলশান এলাকাতে তার ২ টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছে এবং এগুলো জব্দের আদেশও ইতিমধ্যে দুদক আদালতকে ব্যবহার করে নিয়ে নিয়েছে এবং দুদক যেভাবে একটা করিতকর্মা ভূমিকা রাখছে তাতে মনে হচ্ছে না যে দুদক তাকে ছাড় দেবে। পাশাপাশি সদ্য স্যাংশন পাওয়া যে আজিজ আহমেদ, তার ক্ষেত্রেও সরকার ছাড় দিবে বলে মনে হচ্ছে না। কারণ ওবায়দুল কাদের ইতিমধ্যেই বলেছেন যে তাদের এসব অপকর্মের দায় নাকি সরকার নেবে না। এবং ওবায়দুল কাদের বলেছেন যে যদিও অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা কেউ প্রোটেকশন দিতে যাব না। তিনি সাবেক আইজিপি হন নাকি সাবেক সেনাপ্রধানই হন। অর্থাৎ তারা কিন্তু ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছে এই দুজনকে। তাই মনে হচ্ছে। তো এই যে সরকার ব্যবহারের পর সাবেক সেনাপ্রধান বা সাবেক আইজিপি তাদেরকে যে ফেলে দিতে চাচ্ছে, এর পেছনে আসলে রহস্যটা কি? সরকার কেন এই ধরনের কাজ করতে যাচ্ছে বলে আপনার মনে হয়? এখানে আপনি যে কথাটা বললেন এটা সরকার কেন চাচ্ছে এটা হয়তো আমাদের আমি ব্যক্তিগতভাবে এই মুহূর্তে আমি অ্যাসেস করে কুল করতে পারতেছি না। কারণ একটা জিনিস মনে রাখবেন আপনি বিশেষ করে বেনজিরের কথায় আসেন। আরো একটা বেরোইছে রফিকুল ইসলাম শিমুল যারও শত কোটি টাকা বেরোচ্ছে এডিশনাল আইজি নাকি ডিআইজি একজন। তো বেনজিরের কথা আপনি চিন্তা করেন, বেনজির বাংলাদেশের পুলিশে যারা চাকরি করে তাদের মনে করেন সবচেয়ে ১ নম্বর পদ হচ্ছে আইজি, আপনি দ্বিতীয় সর্বোচ্চ পদ বলতে পারেন ঢাকার পুলিশ কমিশনার। এখন আবার মধ্যখানে যোগ হইছে র‍্যাবের ডিজি মনে করেন। এই পুলিশের এই ৩ টা বড় পদে আশ্চর্য রকমভাবে বেনজির ৩ টাতেই ছিল। আপনি চিন্তা করেন সে পুলিশের কমিশনার হিসাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসাবে সে ২০১০ থেকে ১৫ মানে ৫ বছর। নরমালি কেউ ২ থেকে ৩ বছর বেশি থাকে না। আচ্ছা। এরপরে সে ২০১৫ থেকে ২০২০ ৫ বছর র‍্যাবের ডিজি। তারপরে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত সে পুলিশের আইজিপি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি হাসিনার এই ১৫-১৬ বছরের আপনার সে ১২ বছর বাংলাদেশের পুলিশের সর্বোচ্চ ৩ টা পদে সে আপনার আসীন ছিল। এখন তার দুর্নীতির কথায় আমি পরে আসতেছি। এই আপনি যদি ২০১০ সাল থেকে মানে হাসিনা মূল ডিসঅ্যাপিয়ার শুরু করছে বিএনপিকে বা বাংলাদেশের সাধারণ মানুষকে আপনার যত ডিসঅ্যাপিয়ার করছে যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং করছে আপনি বলতে পারেন 80% হচ্ছে তার আমলে, এই যে বেনজিরের আমলে। এখন আমি শুধু এটা চিন্তা করি কারণ বেনজিরকে যদি গ্রিল করা হয় সত্যিকারের অর্থে, কারণ সে তো যখন আপনার কথা আছে না দেয়ালে যখন তার পিঠ থেকে যাবে সে তো তখন সত্য কথা বলা শুরু করবে। এখন তার যখন শত কোটি হাজার কোটি তার যে আপনার এই যে যেটা আপনারা আগে বের করছেন বা এখন সবাই বলতেছে তার যে ফ্ল্যাট, তার যে বাড়ি, তার যে আপনার রিসর্ট, তার যে শত একর জমি, তারপরে বিদেশে কি আছে এখনো জানে না। আচ্ছা, এখন কিন্তু এর ভিতরে তার একটা বড় জিনিস লুকিয়ে আছে, সেটা হচ্ছে গুম সে কয়জনকে করছে এবং এই গুমের অর্ডার হাসিনা কয়টা দিছে, আসাদুজ্জামান খান কামাল কয়টা দিছে, বা ওই যে তারেক সিদ্দিকি কয়টা দিছে, মেজর জেনারেল তারেক সিদ্দিকি কয়টা দিছে, সে কয়টা দিছে, এবং এগুলা এই যে একটু আগে ব্রিগেডিয়ার আজমির কথা বললাম, এই যে আপনার ইলিয়াস আলীর কথা বললাম, এই যে ব্যারিস্টার আরমানের কথা বললাম, কর্নেল হাসিনুর রহমানের কথা বললাম, কারণ সে তো ইদার হি ওয়াজ দ্য ডিজি অফ র্যাব অর আইজি অফ পুলিশ অর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। কারণ সে তো কি পদে ছিল এগুলো সে সব জানে, সবগুলা সে জানে। হি ইজ ওয়ান অফ দ্য কি পারসন। এখন আমি এখানেই শুধু চিন্তা করতেছি যে এখন যে আইওয়াশ করে হাসিনাকে সত্যিকার তাদেরকে টয়লেট পেপার হিসেবে তাদেরকে কি ছুঁড়ে ফেলে দিতে হচ্ছে নাকি কাস্টডিতে নিয়ে গিয়ে যাতে সে আর বাকি কিছু বলতে না পারে এই প্ল্যান করতেছে। এটা আমার মানে আমি এজিউম করতেছি, আই গেস। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তার যে বর্তমানের আজিজকে এবং এই বেনজিরকে ধরা, করাপশনে ধরা, এটা কিন্তু মার্ডার টাডার ডিসঅ্যাপিয়ার নিয়ে কিন্তু কথা নাই। যুক্তরাষ্ট্র তাদেরকে যে জন্য স্যাংশন দিছে তার মূল কারণ হচ্ছে তাদের বিচার করো, যেমন আপনার কক্সবাজারের একরামের ব্যাপারে ডিরেক্টলি আমেরিকা দায়ী করছে বেনজিরকে ফর এক্সাম্পল। এবং
এটা নিয়ে কিন্তু কোনো মামলা আজ পর্যন্ত পুলিশ অ্যাকসেপ্ট করেনি। একরামের স্ত্রী, একরামের মেয়ে এত চেষ্টা করছে বা তাদের লয়ার এত চেষ্টা করছে, আজ পর্যন্ত মামলা নেয়নি। এবং এটার মূল ক্রিমিনাল হিসেবে ১ নাম্বার আমেরিকা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস কমিশন, তাদের কাছে যে আমরা যেগুলো দেখলাম আপনার প্রমাণ, যে আপনার ইউএস সিনেটরের কাছে পাঠানো আমরা এই ভিডিওগুলো যে দেখলাম, এখানে মূল কালপিট ১ নাম্বার হচ্ছে বেনজির। তাহলে এখন প্রশ্ন আসতেছে, এই যে আপনি বললেন না যে এদেরকে এখন ছাড় দিবে না। হ্যাঁ, হয়তো দিবে না। কিন্তু এটার আসল কারণ কি? হয়তো তাদেরকে কাস্টডিতে নিয়ে যাবে। কাস্টডিতে নিয়ে গিয়ে তাদের সাথে কি পরামর্শ করবে। আবার আজকে সকালে দেখলাম আদৌ সে বাংলাদেশে আছে কিনা। এগুলা কিন্তু এবং হাসিনার গোপালীর প্ল্যান ছাড়া কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, আপনি বেনজিরের অবস্থান নিয়ে যেটা বললেন আরকি, বেনজিরের স্ত্রী আ তার সাথে আমার মানে মাসখানেক আগে যোগাযোগ হয়েছিল। আমি এই বিষয়গুলো নিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম এবং তিনি এগুলো অস্বীকারও করেননি। তিনি বারে বলছিলেন যে, তাকে যেন একজন আমি বোন মনে করি। বোন মনে করে যেন তার স্বামীর এই বিষয়গুলো নিয়ে আমি ঘাটাঘাটি না করি। এ ধরনের অনুরোধ তিনি আমাকে জানিয়েছিলেন। তো এখন আমি বেনজিরের স্ত্রীর নাম্বারে আমি কয়েকবার চেষ্টা করেছি যোগাযোগ করার। তিনি হুম। ফোনটি রিসিভ করেননি। বেনজিরের নাম্বারেও আমি অনেকবার চেষ্টা করেছি। তিনিও আমার ফোনটি স্বাভাবিকভাবে তিনি রিসিভ করবেন না। তো আমার অন্যান্য যারা সাংবাদিক বন্ধু রয়েছেন, তারাও কিন্তু বেনজির আহমেদ এবং তার স্ত্রীকে তাদের যে ২ টো নাম্বার রয়েছে, নাম্বারে অনেকবার চেষ্টা করেছেন। কারো ফোনই কিন্তু তারা ধরছে না। তো এখন তাদের অবস্থান নিয়ে কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কারণ আইকন টাওয়ারের বাসাতেও তারা নেই। কোনখানেই কিন্তু তাদেরকে এখন পাওয়া যাচ্ছে না। তো তারা কি অলরেডি দেশ ত্যাগ করেছে কিনা বা তাদের একটা সেফ এক্সিট দেওয়া হয়েছে কিনা এ প্রশ্ন কিন্তু আসছে। কারণ এখনো পর্যন্ত কারো ফোনই সে ধরছে না। মেইনস্ট্রিম পত্রিকার সাংবাদিক বা আমি বা আমরা যারাই তাকে ফোন করছি বা টেক্সট করছি, টেক্সটেরও উত্তর দিচ্ছে না, ফোনও ধরছে না। তো তার অবস্থান নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে সে কি তাহলে দেশ ছেড়ে ইতিমধ্যে চলে গিয়েছে কিনা? আমি আপনাকে সেটাই বলছি। অর্থাৎ এখানে এবং গোপালী এই ২ জনের প্ল্যানের বাইরে কোনো কিছু হচ্ছে বলে আমি অন্তত মনে করি না। আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না। নাম্বার জি, ১। জি, নাম্বার ২ হচ্ছে সে দেশে থাক অথবা অ্যারেস্টেড হোক ইন ফিউচার, এভরিথিং অলরেডি ডিজাইনড, এবং এই ডিজাইনের বাইরে কোনো কিছু হবে না। কারণ বেনজির একজন বড় রাজসাক্ষী হবে। বেনজির সবচেয়ে বড় রাজসাক্ষী হবে। মানে ১ নাম্বার রাজসাক্ষী হইতে পারবে বাংলাদেশের সমস্ত গুণ-খুনের ব্যাপারে। এবং সে সবকিছু জানে বলেই আমি মনে করি এই ভারত এবং হাসিনা হারসেলফ, তারা কিন্তু তাকে কি সেফ এক্সিট দিবে নাকি কাস্টডিতে নিবে? তার এই আপনার করাপশনের এইসব কথা বলে। কারণ আমি তো মনে করি তার বাংলাদেশে যদি ২,০০০ কোটি টাকা পান, তার বিদেশে কমসে কম ৫-১০ হাজার কোটি টাকা আছে। এবং সেটা আসলে আমেরিকা বা অন্য ওয়েস্টার্ন কান্ট্রি গুলার যদি হয়, সে কিন্তু অন্যান্য দেশেও টাকা পাচার করছে। এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এখন কিছুদিন পরে হয়তো এটা প্রকাশিত হবে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে সে হয়তো বিদেশে চলে যেতেও পারে। কারণ হঠাৎ করে দেখলাম যে দুদকের তৎপরতা বেড়ে গেছে। কিন্তু তার কোনো সাড়া শব্দ নাই। তার উকিল একজন মাঝে আসে। ২-১ টা তার কথা শুনলাম, এরপরে আর আসা যাওয়া করে না। যাই হোক, দিস ইস এ ডিজাইন। একইভাবে আজিজের ঘটনাও সেম ঘটবে। সে এখনো দেশে আছে বলে আমরা মনে করি। হয়তো প্ল্যানের বাইরে এরা কেউ কিছু করতে পারবে না। কারণ বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, যেটা আমি সেনাবাহিনীর কথা বারবার বলি এইজন্য, এই যে শফিউদ্দিনের কথা একটু আগে আমরা বললাম, এরা কিন্তু কেউই এই কথার বাইরে ১ পা দিবে, একটা কথা বলবে, সেই অবস্থানে আর হাসিনা এদেরকে রাখেনি। ফলে এখন যে তারা যে এত দুর্নীতি, এত কুকীর্তি, এত খুন, এত জখম, এত আপনার হত্যাকাণ্ড করছে, এগুলার তো মূল দায়টা হচ্ছে গোপালীর। এই গোপালী এখন কি করবে, তার সেফ এক্সিট কিভাবে হবে, তার আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? কারণ এখানে তো একটা জিনিস অন্তত উপকার হচ্ছে, সেটা হচ্ছে এই পরের যারা আসতেছে তারা হয়তো এখন ভাববে যত কিছুই করি রিটায়ার তো একদিন করতে হবে। তাদেরকেও আমরা বলি, তুমি যখন রিটায়ার করবা, তোমার সাথে কিন্তু আর কেউ নাই। তুমি বাংলাদেশের পুলিশ ম্যানুয়ালের বাইরে, আর্মির ম্যানুয়ালের বাইরে কাজ করবা। তারপরে তোমাকে ওই হাসিনার বেনেডি ব্যাগ থেকে বাইর করা যেসব আপনার গুন্ডাতন্ত্রের, মুজিবের গুন্ডাতন্ত্রের রাজনীতি করাবা, এই কর্মকাণ্ড করাবে। করানোর পরে তোমাদেরকে টয়লেট পেপারের মতো ওই যে বাথরুমে ছুঁড়ে ফেলে দিবে।
দেখতেছো তো, এইটা একদিকে লাভ হচ্ছে আমি মনে করি, যদি শিক্ষা নেয় আমাদের এই চোরগুলা, এই যে বদমাইশগুলা, খুনিগুলা, সিভিল পুলিশ এবং মিলিটারি যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, তারা যদি এই শিক্ষাটা যদি নেয়, অথবা চোরা কারবারি যারা পার্লামেন্টে আছে, হাসিনার সো কল শুয়ারের কোয়ার, এটাকে তো পার্লামেন্ট বললে পার্লামেন্টকে আপনার মস্করা করা হবে। এই যে একটু আগে বললাম, বাংলাদেশের রাজনীতিতে যারা সত্যিকারের ভালো রাজনীতিবিদ, যারা 20, 30, 40 বছর রাজনীতি করে একবার সংসদ সদস্য হওয়ার জন্য, এই শেখ মুজিব এবং শেখ হাসিনা এই গুন্ডাদেরকে, এই স্মাগলারদেরকে, এই বদমাইশদেরকে আপনার সংসদে ঢুকিয়ে বাংলাদেশের পার্লামেন্ট শেষ। আর এখন আর ওই যে পুলিশের, মিলিটারির এখানে গুন্ডাতন্ত্র ঢুকে দিছে। এই যে পুলিশ এবং মিলিটারির গুন্ডাতন্ত্রের এই যে প্রোডাক্ট আজিজ এবং বেনজির, বেনজিরের আপনি হিসাব তো জনগণ জানে, আপনিও দেখতেছেন, সবাই আমরা দেখতেছি, কিন্তু তার আসল বিচার করতে হবে সে হাসিনার অর্ডারে কয়জনকে গুম করছে, কয়জনকে হত্যা করছে। আপনার কি মনে আছে সাকিব সাহেব এবং আমার দর্শকদেরকে বলি, সে লাঠি ঘুরাইয়া ঘুরে বলতো রাজনীতিবিদের মতো, আমরা কি বন্দুক রাখছি এই কি বলে সন্ত্রাসীদেরকে গুলি না করার জন্য, মনে আছে কথা বলছিল। এবং সে একজন চতুর্থ শ্রেণীর আওয়ামী লীগের পান্ডার মতো কথা বলতো যখন পুলিশ কমিশনার এবং র্যাবের ডিজি ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজ, ও মাই গড, মনে তার হচ্ছে বডি যেন সে ল্যাঙ্গুয়েজ মানে সম্রাট। এতটাই ঔদ্ধত্যপূর্ণ ছিল যে সে সেনাবাহিনীর সামনে সে তার লাঠি ঘুরিয়েছে। আপনি ঘুরিয়ে, নিশ্চয়ই দেখেছিলেন একটা ভিডিও, আমি হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ রিলিজ হ্যাঁ, করেছিলাম। ওই যে সিনহা মার্ডারের সময়, সিনা মারা যাওয়ার সময়। যখন কক্সবাজার গেছিল, তখন তো আজিজই ছিল। হ্যাঁ, মানে ওই আজিজের সামনে, এখন আজিজ যত খারাপই হোক, সে তো হ্যাঁ, সেনাবাহিনী প্রধান ছিল তখন। তো ওই পদটাকে তো সম্মান করতে হবে। তো একটা সেনাপ্রধানের সামনে গিয়ে সে এভাবে তার লাঠিটা সে নাড়াচ্ছে। মানে এই যে তার একটা ঔদ্ধত্য, এটাও তো দেখে আমাদের সেনাবাহিনীর যারা রয়েছেন, তাদের বিবেকে কোনো এটা নাড়া দেয় না। যে না এত না বড় না, সাহস বেনজির তাদের কোত্থেকে নাড়া দিবে পায়? না তো। কারণ সেনাবাহিনী প্রধান তো অবশ্যই একটা প্রতিষ্ঠান। সেনাবাহিনী প্রধান তো মানে এটা আমাদের একটা সর্বোচ্চ সাংবিধানিক একটা প্রতিষ্ঠান। এটাকে ব্যক্তি না, এটার সম্মান আমাদের করতেই হবে। কিন্তু আজিজ তো ছিল তার থেকেও বড় চোর, তার চেয়ে অধঃপতিত একজন মানুষ। সে তো মনে করছিল এটা তার বাপ দিনের সম্পত্তি। মানে হাসিনা আমি আমি একটু যেরকম আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে আমি কোন ফুটেজটার কথা বলছি। একটু দর্শকদেরকে দেখাই। দেখুন তার ঔদ্ধত্য। হুম, দেখুন সে কিভাবে আজিজের সামনে সে তার ওই যে হাতের লাঠিটা সে নাড়াচ্ছে। হুম। মানে কি তার ঔদ্ধত্য, কি বডি ল্যাঙ্গুয়েজ। মানে একটা পুলিশের একটা আইজিপি সে হ্যাঁ, সেনাপ্রধানের সামনে সেভাবে সে তার স্টিকটা সে ওই তো নাড়াচ্ছে। মানে সে এক গুন্ডাতন্ত্রের নেতা, ও আরেক গুন্ডাতন্ত্রের খুনির ভাই। এরা তো হুম, সবগুলো হচ্ছে আপনার শয়তানের শয়তান এবং গুন্ডার আপনার ওস্তাদ, গুন্ডার গুরু। এই গুন্ডার গুরুরা কে কাচ্ছে বড় গুন্ডা, কে কয়জন বেশি ডিসঅ্যাপিয়ার করছে, হয়তো ম্যানেজির আজিজকে বলছে তুমি কয়টা করছো, তোমার ভাই কয়টা করছো, আমি তো 200টা করছি, তুমি 100টা করছো। এটা আমরা হাসতেছি, হাসি আসতেছে আমাদের, বাট দিস ইজ দ্য রিয়েলিটি মিস্টার সাকিব। এবং এই যে বদমাইশ, এই যে খুনি, এই যে ডাকাত, এই যে লুটেরা, এই যে আমাদের দেশের মানুষকে মানুষ মনে না করা, আমাদের মানুষকে মানে পোকা মনে করা, যেরকম নরেন্দ্র মোদী আর এই যে মোদী শাহ, ওই যে অমিত শাহ মনে করে, এরা বাংলাদেশের মানুষকে আর মানুষ মনে, ওরা ভারতের দিকে তাকায় থাকে তাদের পোস্টিং এর জন্য, তাদের ক্ষমতার জন্য, সবকিছুর জন্য। এখানে বিএনপিরও দায় আছে, আমি বারবার বিএনপির কথা বলবো প্রধান রাজনৈতিক দল হিসাবে। আপনারা শুধু ওই বেনজিরের কথা বললে হবে না, আপনারা আসল গুরু, আসল বদমাইশ গোপালীকে টার্গেট করেন। মির্জা আব্বাস, মির্জা ফখরুল সাহেব এবং আরো বড় বড় নেতা যারা, আগামী 6 মাস, 1 বছর, 2 বছর অপেক্ষা করে লাভ নাই। আপনারা প্ল্যান করেন, চক আউট করেন, ডিজাইন করেন বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেওয়ার। ওই যে একটা কথা আছে না, আপনি 5,000 মানুষ আপনার নৌকায় আছে, যদি নৌকায় যদি লাইট না থাকে আপনি ডুবে মরবেন। মির্জা আব্বাসের কথা হলো সেই ডুবে মরার লাইটহীন এই নৌকার মাঝি। আপনার মতো নৌকার মাঝির আমার দরকার নাই। আমাদের নৌকার মাঝি দরকার যার লাইট আছে, সারেং সেই সারেংয়ের দরকার, যে ওই যে ওই নৌকাটাকে কুলে তরিতে, তরিটাকে পৌঁছাইতে পারবে। সুতরাং আহ
আমাদের রাজনীতিতে এই যে দুর্বৃত্তায়ন, এই যে গুন্ডাতন্ত্রের আপনার এই বারবারন্ত ৭৫-এর পর থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা যে এরকম মিথ্যার উপর, আমরা যে এরকম অসম্ভব রকম একটা ভণ্ডামির উপর একটা দেশ দাঁড়িয়ে থাকতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। আজ থেকে ১২ বছর আগে এটা চিন্তাও করতে পারি নাই। এখন আমরা সেই ভণ্ডতন্ত্র, সেই গুন্ডাতন্ত্র, সেই মিথ্যা, সেই বেশ্যাতি এবং এই গোপালী প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় আমাদেরকে সবক দেয়, আমাদেরকে সুন্দর সুন্দর লেসন দেয়, আমাদের সামনে লেকচার দেয়, আর আমরা এগুলো শুনি। আমরা শুনে চুপ করে থাকি, প্রতিবাদ করি না। আজকে তার আজিজ এবং বেনজির এই দুই বদমাইশ, তার দুই হত্যাকাণ্ডের আপনার জল্লাদ, শেখ মুজিবের জল্লাদ আমরা একটাকে চিনতাম, এসপি মাহবুব, যে ১৯৭৫ সালের ১লা জানুয়ারিতে অফিসিয়ালি বাংলাদেশের প্রথম এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যেটাকে আমরা ক্রস ফায়ার বলি আজকাল, সিরাজ শিকদারকে গণভবন থেকে নিয়ে ইডিয়েটের মতো, ছোট লোকের মতো, ইতরের মতো সাভারে নিয়ে গিয়ে যে হত্যা করলো এসপি মাহবুব, সেই শেখ মুজিবের জল্লাদ ছিল একজন, হাসিনার জল্লাদ এখন কমপক্ষে কয়েকশো। এই দুই জল্লাদ হলো আজিজ এবং বেনজির। এই জল্লাদদেরকে আমরা তাদের ভূমিকার জন্য তাদেরকে কোমর পর্যন্ত মাটির পুঁতে রেখে বিচার করে তাদেরকে পাথর মেরে বাংলাদেশের মানুষ তাদেরকে শায়েস্তা করতে চায়, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায়। এইটাই হচ্ছে তাদের পাওনা বলে আমি মনে করি। অথবা বাংলাদেশের আইনে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত না করা পর্যন্ত এই জল্লাদের বিচার বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ করবে। কিন্তু আসল জল্লাদকে ভুলে গেলে চলবে না। আসল জল্লাদ হলো সেই গোপালী। গোপালীর এই দুই জল্লাদকে এখন কোন পর্যায়ে নিয়ে যেতে চায় তাদের আসল জল্লাদ এবং তার পিছনে যে ভারতের এস্টাবলিশমেন্ট, সেটা আমাদেরকে দেখার অপেক্ষা করতে হবে। তবে সেই অপেক্ষা বাংলাদেশের মানুষকে করলে হবে না, আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। কারণ এগুলো সব লোক দেখানো, লোক ঠকানো এবং আমাদেরকে মূলা ঝুলিয়ে তার এই যে তার যে পিরিয়ড নতুন ৫ বছরের, এটা সে দীর্ঘায়িত করার জন্যই সে করবে। এর বাইরে অন্য কোনো কিছু হবে বলে আমি অন্তত মনে করি না।